যে আমার নামে তারা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালকে অবমাননা করেছে বলে কিছু অভিযোগ উত্থাপন করেছে, এবং সেইখানে নাকি আবার রোববার আবার শুনানি হবে। আমি এতটুকু জেনেছি। তবে আমার এটা আজকে জানা না, আমি আগে থেকেই জানি। আমি আজকে থেকে 1 বছর আগে থেকে বলতেছি যে জামাত পারলে আমাকে দৈহিকভাবে নিধন করতে চাইবে, তা যদি না পারে আমার বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র এইটা তাদের অব্যাহত থাকবে, এবং তারা শেষ পর্যন্ত এত কিছু ব্যবহার করবে আমার বিরুদ্ধে। এটা আমি আমার এলাকায় বলেছি, ইউটিউবে বলেছি, আমার টেলিভিশন টক শোতে বলেছি যে ফজলুর রহমানকে কণ্ঠকে যদি বন্ধ করতে না পারে বা দুর্বল করতে না পারে, তাহলে জামাত আল বদর রাজাকারের বাচ্চারা যারা 71-কে বলে গন্ডগোল হয়েছিল, তাদের বিরুদ্ধে আমার যে সংগ্রামটা, সেই সংগ্রামটা তাদের পথে একটা কাটা হয়ে থাকবে। যে আজকেও যে ঘটনাটা ঘটেছে বলে আমি জানি, এই যে প্রসিকিউশনে আছে 1-2 জন বাদ দিলে, এরা সব জামাতের শিবিরের কর্মী ছিল, এখন জামাত করে বা জামাতের নামে অন্য দল করে। এরা তো লুক্কায়িত পার্টি করে, এদের তো কোনো কিছুই আমি বলে আর শেষ করতে পারবো না। কাজে এদের ষড়যন্ত্র কোনোদিন আমার বিরুদ্ধে শেষ হবে না। এই তো বলেছে ফজলুর রহমান ইলেকশনে নমিনেশন পাইছে, ওই যে ছেলেটা কি নাম তার আমি জানিও না, এই সে তো জানে ইলেকশনে আমার ডর দেখাইতেছে আর ইলেকশনে করবো। আর এই ইলেকশন দেশেই যদি না থাকি, ইলেকশন দিয়ে আমার কি হবে? আপনার এই জামাত তো এই দেশেই চায় না, বাংলাদেশেই যদি না রইলো আমার জামাত, আমি খুব ক্লিয়ারলি বলি, তাহলে ইলেকশন কি? এরা তো দেশের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে চক্রান্ত করতেছে, এবং এইটা আমি যারা প্রতিহত করতেছে এর মধ্যে আমার কণ্ঠটা হলো হিমালয় প্রমাণ কণ্ঠ। আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনো কারণেই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে না। আমার দল রায়ের বিরুদ্ধে যে কথা বলেছে এই বক্তব্যে আমি সেই কথা বলেছি। আমার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য শুনতে হয়, তাহলে ওনাদের প্রসিকিউশনের বক্তব্য মাননীয় আদালত শোনার দরকার নাই, আমার বক্তব্য মৌখিক বক্তব্য শোনার দরকার নাই। শুধু 23শে নভেম্বর যে ইউটিউবে যে বক্তব্যটা 1 ঘন্টা 7 মিনিটের বক্তব্যটা বের হয়েছে, এইটা দয়া করে আমার মাননীয় বিচারক, সম্মানিত বিচারকরা তারা শুনুক। শুননা যদি মনে করে যে এখানে আমার কোনো ত্রুটি আছে, তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে। আমি আবারও বলছি, আমার টোটাল বক্তব্যটা ওই ইউটিউবের 1 ঘন্টা 7 মিনিটের বক্তব্য, যেটা আমি চ্যানেল 24 এর সাথে দিয়েছি, সেইটা মাননীয় জাজ সাহেবরা শুনে যদি মনে করেন টোটাল বক্তব্যটা শুনে যে আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি আছে, তাহলে নিশ্চয়ই আমি মাথা পেতে নিব, এবং তখন আমার প্রশ্নের উত্তর আমি দেব। আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই, আমার প্রশ্নটা হয়েছে বিচারক, তারা যে বিচারক তাদের বিরুদ্ধেও না, তারা যে বিচারের রায় দিয়েছে তার বিরুদ্ধেও না। আমার প্রশ্নটা হয়েছে বিচারের জন্য যে কোর্টটা গঠন করা হয়েছে সেইটার ব্যাপারে হলো আমার প্রশ্ন। নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী আল বদর রাজাকার আল শামস, জামাত ইসলাম দালালদের বিচার হয়েছে, সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গোলাম আজম থেকে ধরে, নিজামী থেকে ধরে, মুজাহিদ থেকে ধরে, কামরুজ্জামান কাদের মোল্লা থেকে ধরে, আব্দুল আলিম থেকে ধরে যাদের বিচার হয়েছে, আমি বলেছি সেই কোর্টটা একটা ভিন্ন ধর্মী কোর্ট। কেন? সেই কোর্টটা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরের একটা চুক্তির মাধ্যমে। সেই চুক্তিটা কোথায় হয়েছিল? সেই চুক্তিটা হয়েছিল সারা বিশ্বের মানুষের সামনে 1971 সনের 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে।
যেখানে পাকিস্তানের এই প্রধান পাকিস্তানের প্রধান সেনাপতি জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি ভারতের এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তার পায়ের কাছে রিভলভারটা রাখে একটা দস্তখত করছিল একটা কন্ডিশনের মধ্যে। সেই কন্ডিশনে লেখা ছিল 93,000 পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ অপরাধের জন্য বিচার হবে, এমনকি তাদের যে সহযোগী মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস তাদেরও বিচার হবে। ওই কন্ডিশনের শক্তি বলে 1973 সনে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে প্রথমে বিচার করেছিল, তখন বঙ্গবন্ধু সরকার কিছু বিচার করেছিল, শেষ করে যেতে পারে নাই। তারপরে শেখ হাসিনা 2008 সনের পর থেকে এসে সেইটাকে আবার রিকনস্টিটিউট করে বিচার করেছিল। ওই আদালতটা ছিল আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। কারণ কি আন্তর্জাতিক নামটা কেন হলো? কারণ ওইটা ছিল দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ, জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ। এমনকি ওইটা নিয়ে একটা বিশ্বযুদ্ধ হইতে পারত। কারণ তখন আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে। তারা 7ম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য, বাংলা থামিয়ে দেওয়ার জন্য। আর রাশিয়া তার নৌবাহিনী পাঠিয়েছিল প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে আমেরিকাকে ঠেকানোর জন্য। ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলাম। সেইটা বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ গৌরবের ব্যাপার। সেইটা বাঙালি জাতির রক্তের সাগর সৃষ্টি করার ব্যাপার। 20 লাখ লোক জীবন দিয়েছে, 2 লাখ মা বোন ইজ্জত হারিয়েছে, শত শত বুদ্ধিজীবীকে আলবদর রাজাকাররা হত্যা করেছে, লাখ লাখ মুক্তিযোদ্ধা দিনের পর দিন, মাসের পর মাস বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছে। কোথায় কি হিমালয়? আর তার সঙ্গে জাতীয়ভাবে গণতন্ত্রের আন্দোলন, যে গণতন্ত্রের আন্দোলনের স্লোগান ছিল 1 দফায় 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি, সেই স্লোগানের বিরুদ্ধে শেখ হাসিনা গুলি করছে, মানুষ মারছে, 1400 1500 যাই মেরে থাকুক, সেটা তো আন্তর্জাতিক কোনো ব্যাপার না, এটা তো জাতীয় ব্যাপার। কাজে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে না, শেখ হাসিনার কঠিন বিচার হবে আরেকটা ট্রাইব্যুনালে। এই বিচারকরাই বিচার করবেন, এই মাননীয় বিচারকরাই রায় দিবেন। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যেটা 71 সনে 16 ডিসেম্বরে চুক্তি বলে গঠন হয়েছিল, এইটা আমি মানি না। 1 নম্বর মানি না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। এটা আমার কাছে অপমান মনে হয়। যারা রাজাকার, আলবদর, আল শামসের বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে অন্যদের কারো বিচার হবে। 1 2 নম্বর হলো আমি একজন আইনজীবী, 48 বছর যাবত আমি প্র্যাকটিস করি। আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের। আমার কাছে কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধান আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে এই বিচার বিভাগ কনস্টিটিউট করার মতো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করার মতো কোন সমর্থন আমি খুঁজে পাই না। যদি কেউ দেখাইতে পারে আমি মেনে নিব। কেউ যদি অর্ডিনেন্স দিয়ে করে থাকে, প্রতিবাদ করার আমার রাইট আছে। এখন যদি যা মাত্রা বলে যেহেতু আমরা দেশের মালিক, আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছি, কাজে এই দেশটার নাম আমরা পাকিস্তান রাখবো, রাখতে পারে, তাদের যেহেতু শক্তি আছে অর্ডিনেন্স দিয়ে, কিন্তু আমি তো এটার প্রতিবাদ করবই। একজন যদি এই দেশটাকে পাকিস্তান বলে, আমি তো যুদ্ধ করতে পারবো না, যার কারণে এখন শক্তিমান, এদের পিছনে অনেক শক্তি। সেই কারণে তারা বলতে পাকিস্তান, আমি তো মানবো না। তারা বলতে পারে এটা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল, আমি তো আন্তর্জাতিক কথাটাই মানবো না, এটা তো জাতীয় হবে। কারণ এটা ছিল আমার জাতিগত বিরোধের প্রশ্নে, শেখ হাসিনার স্বৈরাচার বলেন আর ফ্যাসিজম বলেন, তার বিরুদ্ধে আমার সংগ্রাম, এবং সেই সংগ্রামে আমার রক্তের গুলি খেলা এবং শেখ হাসিনার ওয়ার্ডারের গুলি, এটার সঙ্গে মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধীদের কি সম্পর্ক? এই কথাটা বললে আমার একদম ফাঁসি হয়ে যাবে। তাহলে দেশ থেকে বার করে দেয়। আর আমি বলি, ফজলুর রহমানের বিচার যারা করতে চাও, রাজাকারের বাচ্চারা, এই দেশটা থেকে তোমরা চলে যাও। তোমাদের লজ্জা করে না যে দেশটা আমরা সৃষ্টি করছি সেটাকে আবার আমাদের বিরুদ্ধে এইসব কথা বলো? রাজাকারের বাচ্চারা লজ্জা করে না? আমি বলি এইটা হোক। আমার বিশ্বাস মাননীয় বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে, আমার বিশ্বাস তাদের সেই
সেই মেধাশক্তি বলেন আর সেই বিবেক বলেন, সেই আইনের ব্যাখ্যা বলেন, এটা তাদের কাছে আছে। তারা বুঝবে যে ফজলুর রহমান কোন অপরাধ। আমি শুধু বলবো, এই কোনো অর্ডার দেওয়ার আগে আমার টোটাল 1 ঘন্টা 7 মিনিটের যে আমার ওটা আছে, বক্তব্যটা আছে চ্যানেল 24 এর সাথে 23শে নভেম্বর, সেটা দয়া করে আমি হাত জোর করে বলছি বিচারক সাহেবদেরকে, স্যারদেরকে, যে আপনারা দয়া করে 3জনে মিললে শুনেন বৈশা, তারপরে আমাকে বলেন। ওদের কাটপিস বক্তব্য আপনারা আমার বক্তব্য শুনেন না, ওদেরটাও শুনেন না। ওইখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, নিশ্চয়ই আমার যদি রায়ের ব্যাপারে কথা বলার কোনো ভুল হয়ে থাকে, নিশ্চয়ই আমি মাপ চাবো। কিন্তু আমি তো এটা দাবি করবই যে এই ভাবে যে কোর্টটা হয়েছে, সেই কোর্টটা আমি মানি, আমার অধিকার আছে, আমি মুক্তিযুদ্ধ, আমার অধিকার আছে এটা বলার। জি, আমি এই বিষয়ে বাড়তি কোনো প্রশ্ন দিতে চাই না, যেহেতু আদালতের প্রসঙ্গ এবং আদালতে কেউ কেউ অন্য বিষয়ে শরণাপন্ন হয়েছেন। শুধু আমার জানা আছে যে আদালত আপনার সম্পর্কে কয়েকজন আপত্তি করেছেন, তারা আদালত অবমাননা রায় করেছেন। একই ধরনের কথা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসছে। তো আপনার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক মুক্ত বন্ধ করা যায় না। আপনি যে স্টেপ গুলার কথা বলছেন ভুল, বা যে জায়গাগুলো ভুল, এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে শক্ত প্ল্যাটফর্ম থেকে একই রকম কথা আসছে। আপনাকে পেয়েছেন, আপনাকে তারা জায়গায় গেছেন, ওইগুলো কিন্তু কোনো স্টেটমেন্ট দেয় না। অনেক সময় গভর্নমেন্ট দেয়, আন্তর্জাতিক যেসব সংস্থা প্রশ্ন তুলছে বিচার প্রক্রিয়া নিয়ে, ইভেন ডেভিড বার্গম্যান, যিনি এই বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে অবজার্ভ করেন, তারাও এটা নিয়ে প্রশ্ন তুলছে। সে জায়গায় কিন্তু আর আদালত কোনো তার অবজারভেশনও জানে না, বা সরকারও কিন্তু কিছু ক্লিয়ার করে না। যেহেতু আপনি দেশে আছেন, আপনারটাই সামনে থেকে ধরা হয়েছে, এরকম মনে হচ্ছে কিনা? আমি দেশে আছি, এটার চেয়ে বড় কথা হলো আমি যেহেতু মুক্তিযোদ্ধা, তারা তো মুক্তিযোদ্ধার নাম শুনলেই জামাত শিবিরের গায়ে আগুন লাগে। আর প্রসিকিউশনের বেশিরভাগ প্রসিকিউটার হইল জামাত শিবিরের লোক, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, অবিশ্বাসী। এরা আমার নাম শুনলে এদের গায়ে আগুন লাগে, এক। আর ওদেরকে ধরবে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, তাদেরকে ধরবে এমন বাপের বেটা কি তারা? না, তারা তাদেরকে ধরবে না, ধরবে আমাদের মতো মানুষকে, যারা এই দেশে সক্রেটিসের মতো। আমি আজকে দাবি করছি, আমি এই বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের পক্ষের সক্রেটিস, আবারও বলছি, আমি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান অবস্থার সক্রেটিস। আমারে উপহাস করতে পারেন, কত ফজু পাগলা ডাকেন, কিন্তু আমি কিন্তু সক্রেটিস। আমি কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের, এই দেশে গ্যালিলিও যে বলেছিল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, ফাঁসি হয়েছিল। সক্রেটিসকে হেমলট কে মরতে হয়েছিল। আর আমি তাই আজকে বলি, যারা হাসিনার বিচার ইত্যাদি বলে, এই সব মিল্লা তাজুল ফাজুল যারা আছে, তখন তো বলতে হবে মাননীয় জনাব তাজুল ইসলাম, ও তো আমার ছোট ভাইয়ের মতো, আমি তো জানি উনি কে। ও তার যারা আছে এরা সব মিললে যে আন্দোলনটা করছে শেখ হাসিনার বিরুদ্ধে 24 সনের 23শে অক্টোবর, 28শে অক্টোবর 2023 সন থেকে 24 সনের 5ই আগস্ট পর্যন্ত, এরা সবাই মিললে যা করছে, আমি একা তা করছি। এরা যে চক্রান্তটা এখন করতেছে আমার বিরুদ্ধে, সেটা তো করতেছে এবং আমাকে শেষ করে তারা দিতে চায়। আমি জানি না আমার পার্টি কি বুঝবে বা বুঝে, আমাকে শেষ করে দিতে চায়, যে যাতে বিএনপিতে মুক্তিযুদ্ধের কোনো মুখ না থাকে, মুক্তিযুদ্ধের মুখটা যাতে, সূর্যটা যাতে বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। সেই কারণে বিএনপিতে মুক্তিযুদ্ধের একটা মুখ রাখতে চায় না বলে আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করছে ওই জামাতিরা। এটা একদিন বুঝবে। আমি তাই আজকে খুব ক্লিয়ারলি বলছি, যতই হোক আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা ছাড়বো না, যে যাই বলুক। এটা হলো আমার কথা। আর আন্তর্জাতিক সেই কথা বলে লাভ কি? মুক্তিযুদ্ধও যেহেতু চলে গেছে, যার প্রাসাদ তুল্য অট্টালিকা নদী গর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে, খড়কুটা বাঁচানোর জন্য নদীর সঙ্গে আর যুদ্ধ করতে চাই না। মুক্তিযুদ্ধই যেখানে অস্তমিত হয়ে যাচ্ছে, সেইখানে কার সঙ্গে যুদ্ধ করতে যাব? আমি মুক্তিযুদ্ধের পক্ষেই দাঁড়িয়ে থাকি, সেটাই একা হল। আমার কথাটা খুব ক্লিয়ার, আমি খুব ক্লিয়ার বলতেছি। আমি আইনজীবী, আমি বিচারকদের বিরুদ্ধে না, বিচারের বিরুদ্ধে না,
কিন্তু আমি যে কোর্টটা কনস্টিটিউট হয়েছিলাম, এই কথাটাও যদি দেশে বলা না যায়, আমার মতো লোক 78 বছর দেশটা আমি সৃষ্টি করছি, যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম, আমি যদি বলতে না পারি কে বলবে? কে বলবে এই দেশে? কার বলার রাইট আছে? কাজে আমি বলছি এখন যা হচ্ছে সেটা হলো সম্পূর্ণ আমার উপরে জামাত শিবিরের নির্যাতন হচ্ছে। এতদিন দূর থেকে হচ্ছে রাজনৈতিক ভাবে, এখন কোর্টগত ভাবে যেহেতু কোর্ট গুলা তারা দখল করে নিছে, আমি তো সবসময় বলি তারা সব দখল করছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, কোর্ট কাছারি যা আছে সব তারা দখল করে।